এতক্ষণেও মহারাজের ঘুম ভাঙলো না? প্রতিদিন এত লেট করে কলেজে গেলে কিভাবে হবে? ধ্যাত, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। রাখ তোর স্বপ্ন। কয়টা বাজে সে খেয়াল আছে কি? কয়টা আর হবে? 7টা। এখনো সকাল হয়নি, সেটাই বলতে পারতি। ঘড়ির দিকে তাকিয়ে দেখ। ঘড়ির দিকে তাকিয়ে আমি শেষ। 8:30 বেজে গেছে, একটু আগে ডাক দিবা তো? আমি তো সেই 7টা থেকেই ডাকছি, তোর কি এত সহজে ঘুম ভাঙে? আমি আর কিছু না বলে ফ্রেশ হতে দৌড়ালাম। আম্মু গেলাম, কিছু খেয়ে যা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাস। ওকে বাই। আমি আর আম্মু কথা বললাম এতক্ষণ। বাইকটা বের করলাম। কলেজে অনেক দূরে না, বাইক নিয়ে গেলে 10 মিনিট লাগে। আপনাদের পরিচয় দেওয়াই হয়নি, যেতে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি জবের আলম নুহাস, ডাকনাম নিলয়। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা ঢাকার নামি দামি ব্যবসায়ী, ব্যবসার কাজে প্রায় দেশের বাইরে থাকেন। আম্মু গৃহিণী। আমার বড় একটা বোন আছে, আমার থেকে 1 বছরের সিনিয়র। পরিচয় দিতে দিতে কলেজে পৌঁছে গেলাম। কিরে, তোর আজকেও লেট? আর বলিস না। হয়েছে, এখন ক্লাসে চল। ক্লাসে গেলাম, কিন্তু ক্লাসে আমার মন বসে না। তাই একটা ক্লাস শেষ করেই আমি আর রাফি বাইরে চলে আসলাম। আড্ডা দিচ্ছি দুজনে, হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমার আর বুঝতে বাকি নেই কে। যা ভাবছেন তা কিন্তু না, আমি এখনো সিঙ্গেল। আমার বড় আপু আমার কলার ধরেছে। ওই, ক্লাস টাইমে বাইরে বসে আড্ডা দিচ্ছিস কেন? ক্লাসে ভালো লাগছিল না রে। আমরা বন্ধুর মতোই, তাই একে অপরকে তুই করে বলি। সেটা লাগবে কেন? সেটাই তো, তোরা একটা সুন্দরী বান্ধবীর সাথে আমার সেটিং করিয়ে দে না। সবসময় আপুকে এমন কথা বলে রাগাই। তুই আবার শুরু হয়ে গেলি? এই নিলয়, আমি কিন্তু তোর সাথে প্রেম করতে রাজি আছি। রিয়া আপু আপুর ক্লাসমেট। তুই আবারও? তোর এই রাগী আপুর জন্যই তুই আজ সিঙ্গেল, নইলে এমন একটা কিউট ছেলে কি সিঙ্গেল থাকে নাকি? তুই থামবি? এই শোন না, তোর ভাইটা আসলে খুব কিউট রে। রিয়াকে না দিলে আমাকে দিয়ে দে। রাত্রি আপু আপুর ক্লাসমেট। হয়েছে, এখন তোমরা আমাকে ভাগ করে নিয়ে যাও। ওই, তুই ক্লাসে যা। বড়দের মাঝে কথা বলছিস, লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? এখন আমার দোষ হয়ে গেল। যা, তোর সাথে আর কথাই বলবো না। একা কান্নার ভাব করে চলে আসলাম। এমন করে বলার কি আছে? তোরা চুপ কর। আরও কিছুক্ষণ কলেজে দুষ্টামি করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে কলিং বেল দিলাম। আমি আবার একবার কলিং বেল দিই না, একাধারে দিতেই থাকি। নিজের বাড়ি বলে কথা। এত বেল বাজাতে হয়? বাজে একটা হাসি দিয়ে ভিতরে গেলাম। আম্মু, আম্মু। ওই হতচ্ছাড়া, আমি তোর মতো কানে কম শুনি না, একবার ডাকলেই শুনি। খেতে দাও তো, ক্ষুধা পাইছে আমার। খাবার রেডি হয়নি। কি এত বড় অত্যাচার এতটুকু একটা ছেলের উপরে? রুমে গিয়ে শুয়ে থাক, কিছুক্ষণের মধ্যেই খাবার রেডি হয়ে যাবে। লাগবে না, আমি গেলাম। নিজের রুমে এসে শুয়ে আছি আর ফেসবুক চালাচ্ছি। আমার কিউট ভাইটা কি করে? আমি মন খারাপ করে চলে আসায় এখন রাগ ভাঙাতে আসছে। কিছু করে না, আপনি এখন আসতে পারেন। আমি একটু একা থাকতে চাই, একটু ভাব নিলাম আর কি। আমি ছোটটা কি বেশি রাগ করেছে? না, আমি কারোর উপর রাগ করি না। আমার ভালো ভাইয়া রাগ করে না। বিকালে নতুন একটা বান্ধবীর বাসায় নিয়ে যাব। কি সত্যি? তিন সত্যি। থ্যাংক ইউ আপু। হয়েছে, এখন খেতে আয়। না, আমি খাবো না। আচ্ছা বস, আমি খাইয়ে দিচ্ছি। আপুর বান্ধবীদের বাসায় ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। আমি রাগ করলে নানা কথা বলে সে রাগ আপু ভাঙায়। আপু খাইয়ে দিল। বিকালে আপুর ডাক। কি রে, রেডি হবি না? 5 মিনিট। তাড়াতাড়ি। বাইকটা নিয়ে বের হলাম। তুই হেঁটে চলে যা, আমি বাইক দিয়ে যাচ্ছি। আপুকে রাখানোর জন্য কথাটা বললাম। শয়তান, ফাজলামি বাদ দিয়ে চল। চল। এই প্রথম আপুর এই বান্ধবীর বাসায় গেলাম। কয়েকদিন আগে আমাদের এইখানে এসেছে। আপুর সাথে নতুন বন্ধুত্ব, তাই আমি এখনো চিনি না বা আগে দেখিনি। আর কলেজেও গত কয়েকদিন যাওয়া হয়নি, তাই দেখিনি। আমি আপুর সব বান্ধবীদের চিনি, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার আবার অনেক শখ সিনিয়র আপুর সাথে প্রেম করব। রাস্তায় আপুর সাথে দুষ্টামি করতে করতে আপুর নতুন বান্ধবীর বাসায় পৌঁছে গেলাম। বেশি দূরে না, বাসাটা আমাদের বাসা থেকে কাছাকাছি। আপু কলিং বেল দিল, আমাকে দিক দেয় না। একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। তুমি রুহি? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এটা আমার ভাই নিলয়। ভালো। তুমি কেমন আছো? ভালো। মায়া বাসায় আছে? হ্যাঁ, ভেতরে আসো, ভুলে গিয়েছিলাম। দুজন ভেতরে গেলাম। আমাকে সাথে নিয়েই আপু একটা রুমের দিকে যেতে লাগলো। রুমের ভেতরে গেলাম, কিন্তু রুমে কেউই নেই। ওয়াশরুম থেকে শব্দ আসলো।
আমি আর আপু বসলাম। একটু পরে ওয়াশরুম থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব, কি দেখছি আমি পুরাই ক্রাশড। আমি হা হয়ে গেলাম। জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে এমন অনুভূতি হচ্ছে কোথাও হারিয়ে যাচ্ছি আমি। হালকা নেভি ব্লু কালারের 3 পিস পরেছে, গায়ের রং অনেক ফর্সা না, তবে চোখে প্রচণ্ড রকমের মায়া, অন্যরকম একটা নেশা। এই নিলয়, হ্যাঁ হ্যাঁ, হুম, আপুর ডাকে ঘোর ভাঙলো। তোর অপেক্ষায় ছিলাম। একটু লেট হয়ে গেল। কেমন আছিস? আর বাসা ঠিক মতো চিনতে পেরেছিস তো? হুম। ও, ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোট ভাই নিলয়। আর নিলয়, এটা হচ্ছে আমার নতুন বান্ধবী মায়া। হাই, আই এম মায়া। নাইস টু মিট ইউ। আই এম নিলয়, নাইস টু মিট ইউ টু। হ্যান্ডশেক করলাম। মায়ার স্পর্শটা আমার ভিতরে অন্য এক অনুভূতির সৃষ্টি করলো। পুরো শরীরে বিদ্যুৎ বয়ে গেল। আমি চুপ করে আপু আর মায়ের কথা শুনছি। ওর মাঝে বারবার হারিয়ে যাচ্ছি। নামটা যেমন মায়া, চোখেও তার চেয়ে বেশি মায়া। আমার তো পুরো নেশা হয়ে যাচ্ছে, ওর চোখেই হারিয়ে যাচ্ছি। অনেক সুন্দরী না, তবে মুখে একটা মায়া মায়া ভাব আছে যা আমাকে পাগল করে দিচ্ছে। একটু পরে একটা মেয়ে আসলো, ক্লাস 6-এ পরে হবে। কথাই বুঝলাম এটা মায়ের একমাত্র ছোট বোন, আমার শালি। মায়াকে খুব পছন্দ হয়ে গেছে, তাই সাথে সাথে শালি। আরও কিছুক্ষণ কথা বললো আপু মায়ের সাথে। আমি মায়ের দিকে তাকিয়ে আছে, পুরাই ফিদা হয়ে গেছি আমি। মায়ের ছোট বোনটাও আমার মতোই কিউট। বাসায় ফেরার সময়, হে আপু। বল। আপু, শুনছি, বল। আপু শোন না, কিছু বলার থাকলে বল। তোর বান্ধবীর কি যেন নাম? মায়া, কি হয়েছে সেটা তো বলবি। মায়াকে তোর ভাবি বানালে কেমন হয়? আমার ভাই বোনের বন্ধুত্বর মতো, তাই সরাসরি বলেই দিলাম। আর আমার লজ্জা শরম এমনিতেই একটু কম। ওই, তোর ফাজলামো রাখবি? কি? আমার সিরিয়াস কথাটা তোর কাছে ফাইজলামো মনে হচ্ছে? তা নয় তো কি। আচ্ছা যা, আমি তো ফাইজলামি করি, আমার সাথে আর কথা বলতে হবে না। কি হলো আবার? আমি নিশ্চুপ। আমি জানি আমি রাগ করলে আপু থাকতে পারে না। কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। নামেন, চলে এসেছি। না মানে, আমাকে আপনি বলছিস কেন? আমি আর কিছু না বলে আপুকে নামিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম বন্ধুদের আড্ডায়। কি হয়েছে? কেমন আছিস সবাই? ভালোই। তোর কি খবর? আমার আর খবর? এখানে তুই মাত্র আসলি। সেটাই তো, আমার খবর খুব ভালো। আজ তোকে এত খুশি লাগছে কেন রে? ব্যাপারটা কি? ওই আর কি, ওই আর কি মানে? আমি এক মেয়ের উপর ক্রাশ খাইছি। আল্লাহ গো, তুমি কোথায় আছো? একটা দড়ি ফেলাও, আমি পৃথিবী থাকতে চাই না। কেন, তোর আবার কি হলো? তোর আবার কোনো মেয়েকে পছন্দ হয়? ভাবতেই খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। কেন রে, চোখ দিয়ে পানি কেন আসলো? আরে ট্রিট দিবি সেই খুশিতে। সবার মুখে বিজয়ের হাসি। আজ আমার পকেটের 14টা বাজলো বলে। না, মেয়েটা কি রে? দোস্ত, কে সেই ভাগ্যবতী? আপুর নতুন বান্ধবী। কি? তোরা কি জানিস না, আমার সিনিয়র কাউকে ভালোবাসার ইচ্ছে সেই ছোটবেলা থেকেই। জানি, কিন্তু তা সত্য করবি সেটা ভাবিনি। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি শেষ। এত মায়া, উফ কি বলবো। কলেজে গেলে দেখাস কিন্তু। তোদের ছোট ভাইয়ের বউ, তোরা না দেখলে কে দেখবে? আমাদের ভাবি হয় বুঝলি। ভাবি হয়। বুঝলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম, ওদের সবাইকে ট্রিট দিলাম। কি আর করার, আমার এই প্রথম ওদের ট্রিট দিতে ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে, তাই সবাই সবার বাসায় চলে গেলাম। আজ মাত্র একটা কলিং বেল দিলাম, আগে কখনো একটা বেল দেয়নি। প্রায় সাথে সাথে দরজা খুলে দিল। এতে আমার আদরের বড় বোনটা। আমি তো আবার আজকে রাগ করে আছি। আমি কোনো কথা না বলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। একটু বেশি রাগ করছি, না হলে মায়াকে আমার জন্য মেনে নিবে না। আপু পিছন থেকে ডাকছে, এই নিলয়, খেয়ে যা নিশ্চুপ। প্লিজ, ভালো ভাই আমার, খেয়ে যা। আমি না খেলে তো আবার আপু খাবে না, তাই ফ্রেশ হয়ে খেতে বসলাম। চুপ করে খাওয়া শুরু করলাম। রাগ করেছিস? নিশ্চুপ। কি রে, চুপ করে আছিস কেন? খাওয়ার সময় কথা বলা ভালো না। খাওয়া শেষ করে সোজা নিজের রুমে। আপু ডেকেছিল কিন্তু শুনিনি। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছি। যে কোনো মূল্যে মায়াকে আমার লাগবেই, মায়াকে ছাড়া আমার চলবে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। এই নিলয়, কলেজে যাবি না? না, আমি ঘুমাবো, আপনি এখন আসতে পারেন। প্লিজ, আমার ভালো ভাইটা, রাগ করিস না। আমি কেন আপনার উপর রাগ করব? প্লিজ এমন করিস না। কি লাগবে বল? কিছু না। দেখ, মায়া তোর থেকে বড়, এটা হয় না। একটু বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝি না। তুই বুঝছিস না কেন? আপনি এখন আসুন। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে দেখি। শুধু কথা বললে হবে না, রাজি করাতে হবে। এবার খুশি? খুবই খুশি।
এখন কলেজে চল। একটু ওয়েট, আমি যাচ্ছি আর আসছি। এরপর দুই ভাই বোন কলেজে গেলাম। এই রুহি, আমি এবার শেষ। মায়াকে যা লাগছে না, খোলা চুলে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা নীল আইশ্যাড, সব মিলিয়ে একদম পারফেক্ট। কি রে? কেমন আছিস? আছি ভালোই। তা নীলাই কেমন আছো? এই নিলয়, হ্যাঁ হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। আচ্ছা তুই ক্লাসে যা। কি করার, একটু এগিয়ে দেখি রাফি আর আল আমিন বসে আড্ডা দিচ্ছে, আমিও যোগদান করলাম। কিরে এত দেরি কেন? আর বলিস না, আপুর সাথে রাগ করছিলাম। কেন, কি হলো আবার? আরে মায়াকে মেনে নেবে না বলছিল, তাই। ও চল এখন ভাবিকে দেখে আসি। চল। তিনজন মায়ের পিছু নিলাম। মায়াকে দেখার পর, দোস্ত তোর চয়েস আছে। দোস্ত, ভাবি আসলেই সুন্দরী। হইছে, আর পাম মারিস না। পাম মারিস সত্যি? হইছে, চল এখন ক্লাসে। আপু বাইরে দেখলে আমার 14টা বাজাবে। চল। কয়টা ক্লাস করে বের হয়ে গেলাম। ক্লাসে কি আর এখন মন বসবে নাকি? বের হতেই দেখি আমার মায়াপুরীটা গাছের নিচে একা একা বসে আছে। কি গো মায়াপুরী, একা একা আমার কথাই ভাবছিল নাকি? ও নীলাই, বসো এখানে। আপু কোথায়? রুহি তো বাসায় চলে গেছে। ওর নাকি বাসায় কি কাজ আছে। তা একা একা বসে কার কথা ভাবছিলে? বিএফের কথা নাকি? কথাটা বলতেই খারাপ লাগলো, কিন্তু জিজ্ঞাসা তো করতেই হবে। কি যে বলো, আমার আবার বিএফ? আমার কথাটা শেষ করতে পারলাম না। আরে নিলয়, এখানে কি করিস? মেয়েদের সাথে কথা বলছিস? আরে আপু, কি যে বলো তুমি, আমি কি সেরকম ছেলে নাকি? আজ তো রুহি নেই, আসল কথাটা বলেই ফেলি, না হলে দেরি হয়ে যেতে পারে। কি এমন কথা যা আপুর সামনে বলা যাবে না, আবার দেরি হয়েও যেতে পারে? ঠিক বুঝলাম না। আসলে কিভাবে যে বলি। আরে বলে ফেলো তো। আসলে নিলয়, আমি না তোকে খুব ভালোবাসি। আমাকে ভালোবাসবি? খুব ভালোবাসি রে তোকে। রুহি সব সময় তোর সাথে থাকে বলে বলতে পারি না, কিন্তু আজ বলেই দিলাম। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে ফেললো রাত্রি আপু। রাত্রি, তুই এগুলো কি বলছিস? তুই কি জানিস না যে নিলয়কে আমি সেই কবে থেকে পছন্দ করি? আরে তোমার এমন মজা করতেছো কেন? আর ভালোবাসা নিয়ে কেউ মজা করে? আমি কিছুটা রাগে কথাটা বললাম। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে আর আমাদের কথা শুনছে। মজা না, সত্যিই তোকে খুব ভালোবাসি। আমিও মজা করছি না। না, এটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না? আমরা কি দেখতে খারাপ? না, তোমরা দেখতে খারাপ কেন হবে? প্রথম কারণ, তোমাদের আমি ওই নজরে কখনো দেখিনি, আর দ্বিতীয়ত আমি অন্য কাউকে ভালোবাসি। রাত্রি আপুর চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর কিছু না বলে রাত্রি আপু কান্না করতে করতে চলে গেল। এরপর রিয়া আপু আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আমি ধপাস করে বসে পড়লাম। কি হলো নিলয়, শরীর খারাপ লাগছে নাকি? আমার মাথায় রিয়া আর রাত্রি আপুর কথা ঘুরছে। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আর তুমি কাকে ভালোবাসো যে ওদের মতো সুন্দরী দুইটা মেয়েকে দ্বিতীয়বার না ভেবে ফিরিয়ে দিলে? সে অন্য কেউই নয়, সেটা তুমি। তোমাকে সেদিন প্রথম দেখেই খুব ভালোবেসে ফেলেছি, আর তোমার জন্য যে কাউকে আমি ফিরিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। এখন ভালোবাসো না বাসো তোমার হাতে। আমার মনের কথা আমি বলে দিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। কি বললাম কিছুই বুঝলাম না, যা মুখে এসেছে সব বলে দিয়েছি। দেখো নিলয়, আমি তোমার থেকে বয়সে বড়, আর এটা কোনোভাবেই সম্ভব না। আর সমাজের লোকেরা কি ভাববে? তোমার জন্য এটাই ভালো হবে, আমাকে ভুলে যাও। মায়া কথাগুলো বলে চলে গেল। আমি ওখানে বসে আছি, চোখে কিছু তরল অনুভব করলাম। শেষ কবে কান্না করেছি মনে নেই। কিছুক্ষণ পরে বাইকটা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করলাম, বাসায় গেলাম না। আলামিন আর রাফিকে ফোন দিয়ে আনলাম। একটা বারে গিয়ে খুব ড্রিঙ্কস করলাম, ওরা আমাকে অনেক নিষেধ করেছে। হঠাৎ আমি আমার ভারসাম্য হারাচ্ছি। তারপর কিছু কিছু মনে আছে। রাফি আর আল আমিন আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। আম্মু আর আপু আমার এই অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে, কারণ এর আগে কখনো আমি এমন নেশা করে বাসায় আসিনি। খুবই সামান্য ড্রিঙ্কস করতাম, বন্ধুদের পার্টি থাকলে, এছাড়া কখনো ড্রিঙ্কস করতাম না। রাফি আর আলামিন আমাকে ধরে আমার রুমে দিয়ে গেল। তারপরে আর কিছুই মনে নেই। পরের দিন ঘুম ভাঙলো, অনেক বেলা হয়ে গেছে মনে হলো। আমার ঘুম কিছুক্ষণের মধ্যেই আপু হাজির। তোর কি হয়েছিল রে? এমন ড্রিঙ্কস করে তো আগে বাসায় আসিসনি? না, এমনি একটা বাজে হাসি দিয়ে বললাম। মাথাটা এখনো ভার হয়ে আছে। আপু লেবুর শরবত খাইয়ে দিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে শুয়ে আছি, ভাবছি মায়ের কথা। আমার সাথে এমনটা না করলেও পারতো। নিজের থেকে বয়স ও ছোট ছেলেদের কি ভালোবাসা যায় না? সারাদিন পরে বিকালে একটু বাইরে বের হলাম। চায়ের দোকানের সামনে আমি, রাফি আর আলামিন বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি।
কালকের ঘটনাটা খুলে বললাম। এমন সময় পাশের গার্লস স্কুলটা ছুটি দিল। একটু পরে দেখি নিশা বের হচ্ছে। যা হচ্ছে আমার ছোট বোনেরা। শালি, নিলয় ভাইয়া, তুমি আমাকে শালি বললে কেন? তোর বোনকে যদি আমি বিয়ে করি তাহলে তুই আমার কি হবি? হুম হুম শালিই হব, কিন্তু আপুকে বিয়ে করবে মানে কি? কেন, আমাকে কি তোর বোনের সাথে মানাবে না? হুম, দেখতে তো ভালোই, তবে কথা শেষ করার আগে হাতে 2টা ক্যাডবেরি ডেইরি মিল্ক ধরিয়ে দিলাম। তুমি তো আমার আপুর জন্য একদম পারফেক্ট। অনেক পাকামো হয়েছে, এখন বাইকে বসে পড়ো। কেন? তোকে কিডন্যাপ করবো হইছে। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। এবার উঠো। হুম, এই তোর আপুর ফোন নাম্বারটা দে তো। আপু তো ফোন ব্যবহার করে না। এনে আপার 2টা চকলেট। 01400379404। গুড গার্ল। ফুচকা খাবি? না, ফুচকা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওকে। নিশাকে বাড়িতে পৌঁছে দিয়ে খেলাম। বাসায় এসে শুয়ে আছি। একটু পরে মাকে কল দিলাম। টুট টুট টুট। হ্যালো, কি মিষ্টি কণ্ঠস্বর। আবার দিলাম। হ্যালো, কে বলছেন? আমি। আমি কে? তুমি তো মায়া। এত রাতে ফোন করে মজা করছেন? আরে মায়া পড়ি করো কেন? নিলয়, তুমি এত রাতে কি মনে করে? তোমাকে ফোন করতে আবার কিছু মনে করতে হয় নাকি? তোমাকে মনে করেই ফোন দিলাম। দেখো নিলয়, আমি আগেই বলেছি এটা কোনোভাবেই সম্ভব না। শুধু শুধু তোমার সময় নষ্ট করো না। দেখো, আমি বলছিলাম যে যা, কথাটা শেষ করার আগেই কেটে দিল। কি আর করার, মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। এটা কি করলি? কি করলাম আবার? কলেজে যাবি না? ধ্যাত, মায়াকে নিয়ে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তুই দিলি সব শেষ করে। হয়েছে, এখন রেডি হয়ে খেতে আয়, কলেজ যাওয়ার সময় হয়ে আসছে। যা তো এখান থেকে। আপু চলে গেল। মায়ের কথা ভাবতে ভাবতে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। কিরে, মায়াকে কিছু বলেছিলি? না, আজ কলেজ গিয়ে বলবো, দেখি কি বলে। যদি রাজি না হয়? সবসময় নেগেটিভ ভাবা বন্ধ করতো। আচ্ছা, এখন খাওয়া শেষ কর। এরপর দুজনে খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে এসে আমি রাফি আর আলামিনের সাথে চলে গেলাম। আপু চলে গেল। ক্লাস করছিলাম, এমন সময় আপুর ফোন। হ্যালো আপু। তুই কোথায়? আমি তো ক্লাসে। এখনই গাছতলায় চলে আয়। এত জরুরি দরকার কেন? তুই আসবি? আসছি। চলে গেলাম গাছতলায়। দেখি আপু, মায়া, রিয়া আর রাত্রি আপু আছে সাথে। কিরে, এত জরুরি তলব কেন? এদিকে আয়। আমাকে একটু দূরে নিয়ে গেল। আরে কি হয়েছে সেটা বলবি তো? মায়াকে তোর কথা বলেছিলাম, তারপর? এটা নাকি কোনোভাবেই সম্ভব না। আমি অনেক করে বোঝালাম, কিন্তু কোনো মতেই বোঝাতে পারলাম না রে। আরও বললো যে তুই যদি আমার ভাই না হতি তাহলে তোর খুব খারাপ হয়ে যেত। খুব খারাপ লাগলো আপুর কথাগুলোতে। আমি আর কোনো উত্তর না দিয়ে ওই স্থান থেকে চলে আসলাম। রাত্রি আপুর দিকে তাকিয়ে দেখি কান্না করছে। হয়তো সব ঘটনা জেনে গেছে। আপু অনেকবার পিছন থেকে ডেকেছিল, কিন্তু শুনিনি। চলে আসলাম। আজ খুব খারাপ লাগছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো মেনে নিবে, কিন্তু এখন তো সরাসরি না করে দিল। জীবনে প্রথম কাউকে পছন্দ হলো আর সে আমার সাথে এরকম করলো। ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসলো। আগে কখনো ধূমপান করিনি, কিন্তু আজ খুব ইচ্ছে করছে। তাই অনেকগুলো সিগারেট কিনলাম, একটার পর একটা খেতে এসি। অনেক রাত হয়েছে, তাই বাসায় ফিরলাম। বাসায় এসে কলিং বেল দেওয়ার সাথে সাথে আপু দরজা খুলে দিল, যেন দরজার সামনে দাঁড়িয়েছিল। কি রে, তোর চোখ এমন লাল কেন? কি রে, কিছু বলছিস না কেন? কি হয়েছে বল আমাকে। কিছু না বলেই আমি আমার রুমে চলে গেলাম। পিছন থেকে আপু আমাকে ডাকছিল, কিন্তু আমি না শুনেই আমার রুমে চলে গেলাম। ওর কি হয়েছে রে? কিছু কি জানিস তুই? না মা, সেরকম কিছু না তো। দেখ, আমি তোদের মা হই, আমার কাছে লুকানোর কিছু নেই। কিছু সব কিছু খুলে বললাম আম্মুর কাছে। আম্মু কিছু না বলে নিজের রুমে চলে গেল। আমার নিলয়ের জন্য খুব চিন্তা হচ্ছে, আমার একমাত্র ভাই। রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুম ভাঙার পরে বুঝলাম অনেক বেলা হয়ে গেছে। আজ আর কেউ ডাক দিতে পারেনি, কারণ আজকে আমার রুমের দরজা লাগানো ছিল। প্রায় দুপুর হয়ে গেছে মনে হয়। খুব ক্ষুধাও পাইছে, তাই ফ্রেশ হয়ে হালকা কিছু খেতে গেলাম। কি রে, তোর শরীর ঠিক আছে তো? আমার শরীরের আবার কি হবে? তাহলে তোর শরীরের এমন অবস্থা হচ্ছে কেন? কেমন রোগা হয়ে যাচ্ছিস? না তো, আমি একদমই ঠিক আছি। ভালোই নিজের মায়ের চোখ ফাঁকি দেওয়া শিখে যাচ্ছিস। কি শুরু করলে? খাওয়ার মোটটাই নষ্ট করে দিলে। যাও, আর খাবই না। এই বলে আমি খাবার টেবিল থেকে উঠে গেলাম। এই নিলয়, কোথায় যাচ্ছিস? খাবার এভাবে রেখে চলে যাচ্ছিস কেন? আমি আর কিছু না বলে বাইরে চলে গেলাম। রাফি আর আলামিনকে ফোন করে চায়ের দোকানে আসতে বললাম। ওখানে প্রায় সময় আড্ডা দেই। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল।
ওরা এসে রীতিমতো অবাক হলো আমাকে দেখে। ওহ, এটাই ঠিক করছিস। পাগল টাগল হয়ে গেলে নাকি? আসলে ওরা আগে কখনো আমাকে সিগারেট খেতে দেখেনি। এখানে বস। আগে বল, তোর এই অবস্থা কেন? না তেমন কিছু না, একা একার কত ভালো লাগে, তাই এটাকে সঙ্গী বানাচ্ছি। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে যাচ্ছে। তোরা আমার ভালো চাস তাও। কেন, সন্দেহ আছে নাকি? তাহলে এটা খেতে মানা করিস না। তবুও একটু ভেবে চিন্তা করে দেখিস, যা করার। প্রায় 3 প্যাকেট সিগারেট খেয়ে ফেলেছি। প্লিজ দোষ, আর না। আমিও ভাবলাম অনেক খেয়েছি। একটু পরে নিশার স্কুল ছুটি দিল, আরেকটা সিগারেট ধরাইলাম। আরে নিলয় ভাইয়া, তুমি সিগারেট খাও? এই নে। তোমাকে এমন পচা দেখাচ্ছে কেন? এমনি বলে বাজে একটা হাসি দিলাম। মিথ্যা কথা বলো কেন? আইসক্রিম খাবি? না, তাহলে ফুচকা খাবো। ওকে চল। হুম। কাল থেকে আর এখানে আসা হবে না রে। কেন, কোথায় যাবে? অনেক দূরে। কোথাও যেও না, তুমি চলে গেলে আমাকে প্রতিদিন চকলেট কে দিবে, আর শালি বলে কে ডাকবে? নিশার মুখে শালি কথাটা শুনে মায়ের কথাটা মনে পড়ে গেল। আচ্ছা, আমি রাফি আর আলামিনকে বলে দিব তোকে প্রতিদিন চকলেট, আইসক্রিম, ফুচকা আর যা যা খেতে চাস সব খাওয়াতে। তা ঠিক আছে, কিন্তু তুমি চলে গেলে ভালো লাগবে না। আবারও বাজে একটা হাসি দিলাম। এরপর নিশাকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসলাম। খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম, সোজা ছাদে চলে গেলাম। দোলনায় বসে আছি, কত স্বপ্ন ছিল মায়ের কাঁধে মাথা দিয়ে একসাথে চাঁদ দেখব। মায়ের কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি চলে আসলো। সিগারেট খাওয়া শুরু করলাম আবার, একটু পর আর একটা। পরদিন সকালে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি আপুর আগে একটা লোক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আরে এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? এগুলো কি? সিগারেটগুলো দেখিয়ে জিজ্ঞেস করলো। জানি না। আবার মিথ্যা কথাও বলছিস? শর্ত কলেজে যেতে হবে বলে নিচে এসে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি রাফি আর আলামিন গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমার জন্যই অপেক্ষা করছিল মনে হয়। বাইকটা পার করে ক্যাম্পাসে গেলাম। এমন সময় রাত্রি আপুর সাথে দেখা, আমিও দেখেও না দেখার ফান করে চলে আসছিলাম। নিলয়, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও আপু, তুমি কেমন আছো? এমনটা কেন করলে? কেমন করলাম আবার আমি? মায়ার থেকে কি আমি দেখতে খারাপ? হ্যাঁ, ঠিক তা নয়, কিন্তু হঠাৎ করেই ভালো লেগে গেল। বুঝেছি। তুমি ভালো থেকো, এটাই চাই। আমার ভাগ্যে তুমি লেখা নাই। কষ্ট পেও না, আমার সত্যি কিছু করার নেই বলেই চলে আসলাম। একটু দূরে মায়াকে দেখলাম, মনে হয় আমার আর রাত্রি আপুর সব কথা শুনেছে। শুনুক, আমার কি, আমি পাশ কাটিয়ে চলে আসলাম। কয়েকটা ক্লাস করে বাসায় ফিরে আসলাম। আম্মু, বল। আমি নানুর বাসায় চলে যাব, এখানে আর থাকতে পারছি না। আমি সব জানি, যা কয়েকদিন ঘুরে আস, ভালো লাগবে। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। নানুর বাসায় যাওয়া হয় না বহু বছর, ছোটবেলায় একবার গিয়েছিলাম। আম্মু আগে থেকেই বলে দিয়েছে মামাদের, আমার 3 মামা আর আম্মু একা। আম্মু বহু বছর ধরে নানুর বাসায় যায় না, শুনেছি মামারা নাকি রাজনীতি করে। যাই হোক, রওনা দিলাম নানুর বাসার উদ্দেশ্যে। নানুর বাসাটা একটু গ্রাম এলাকায়, কিন্তু নানু বাসার পরিবার সম্ভ্রান্ত। সন্ধ্যা ট্রেনে উঠে পড়লাম। আম্মুর টিকিট আগের থেকে কেটে রেখেছে। ট্রেনে উঠতেই এক মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। আমি অনিচ্ছায়, মেয়েদের সাথে ধাক্কা খেলে যা হয় আর কি, দিল বয়ান শুনি। সুন্দরী মেয়ে দেখলে ওইটা সেটা বলে আমার মাথা খেয়ে নিল। একটু পরে বললাম আরেক সমস্যায়, দেখি মেয়েটার সিট আমার সামনের সিটে। সারা রাস্তা আমার মাথা খেলো। এমনিতেই আমার মন ভালো নেই, পরিস্থিতি একটু শান্ত হলো, মানে মেয়েটা একটু ভালো করে কথা বলল। তোমার নামটাই তো জানা হলো না। নিলয়, আপনার নাম? নীরা। ওহ, সুন্দর নাম। আরও অনেক কথা বলল। কথা বলতেই সে, কালকে মনে হয় আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। মেয়েরা এত কথা কিভাবে বলে? শেষ পর্যন্ত আমার গন্তব্যে পৌঁছালাম। ওখানে পৌঁছাতে প্রায় সকাল 10টা হয়ে গেছে। ট্রেন থেকে নেমেই দেখি স্টেশনে অনেক মানুষের ভিড়। আমি ওইদিকে খেয়াল করলাম না, হাঁটা শুরু করলাম। এমন সময় পিছনে শুনলাম, আরে বড় বাবা, আব্বু আর ছোট আব্বু, তোমরা এখানে? পিছনে ফিরে দেখি নীরা ওই লোকগুলোকে কথাগুলো বলছে। তার মানে নীরা ওনাদের পরিবারের। ওনাদের মধ্যে একজন বলল, ও, তার মানে আমাকে নিতে আসোনি? এই রে, সেরেছে, আমাকে দেখে নিয়েছে। এই নিলয়, আবারও মনে হয় আমার মাথা খাবে। এদিকে আসো। কেন বলো তো? কি বলছো? ওনাদের কাছে গেলাম। ওনাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তোমার আম্মুর নাম? আপনি কিভাবে জানেন? আমি তোমার বড় মামা। মামা? মামাকে সালাম করলাম। মামা আমাকে উঠালো, দেখি মামার চোখ টলমল করছে। ওনার একমাত্র বোনের ছেলে এত বছর পর এসেছে, তাই হয়তো। এখানে আর কতক্ষণ? বাসায় চলো জলদি।
তোমার নানি আর মামিরা তোমার জন্য অপেক্ষা করছে। চলো। স্টেশন থেকে বের হয়ে দেখি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা বাইকও আছে সাথে। মামা, এই বাইকটা কার? তোর ছোট মামার। আচ্ছা, তোমরা গাড়িতে ওঠো, আমি বাইকে আসছি। তুই বাইক ভালো করে চালাতে জানিস তো? দেখোই না। আব্বু, আমিও তাহলে নিলয়ের সাথে যাব। আচ্ছা, সাবধানে। বাইকে উঠেই নীরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি একটু নড়ে বসলাম। বাকি গাড়িগুলোর আগে আগে যাচ্ছি আমি। নীরা আমাকে রাস্তা বলে দিচ্ছে। পৌঁছে গেলাম নানুর বাসায়। সবাই আমাকে দেখে খুব খুশি, আমারও একটু হালকা লাগছে। সবার সাথে পরিচিত হলাম। নীরা মেজো মামার একমাত্র মেয়ে, বড় মামার 2 মেয়ে 1 ছেলে। ছোট মামা এখনো বিয়ে করেনি। নীরা আমাকে আমার রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। একটা তোয়ালে পরে বাথরুম থেকে বের হলাম। বের হতেই চিৎকার দিলাম, এটা তো বড় মামাদের বড় মেয়ে নীলা, আমার ক্লাসমেট। আরে, তুমি আমার রুমে কি করছো? কি করছি মানে? তোমার সাথে দেখা করতে এসেছি। হয়েছে দেখা, এখন বাইরে যাও। হয়েছে দেখা, এখন বাইরে যাও। নীলা হাসতে হাসতে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে একটা শার্ট পরে নিলাম। এখন আসতে পারো। নীলা আসলো আমার রুমে, মুচকি মুচকি হাসছে। ওভাবে হাসার কি আছে? কিছু না। ভালো, কিছু বলবে নাকি এমনিতেই এসেছো? কেন, আসতে কি বারণ আছে নাকি? না, বারণ কেন থাকবে? তুমি আরো কিছুদিন আগে আসতে পারলে না? মানে কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারছি না। না, কিছু না, তুমি রেস্ট করো। ওকে, বাই। ওকে। নীলার কথাটার মানে কি ছিল? মাথায় কিছুই আসতো না। ধ্যাত, এত কিছু চিন্তা করে লাভ নেই। আমার মাথায় আগে থেকেই মায়াকে নিয়ে চিন্তা। একটু পরে আবার দরজায় কড়া নড়ল। খোলা আছে। কি করো? এই তো বিশ্রাম নিচ্ছিলাম। ও, কোথায় গিয়েছিলে সেদিন যে আসলে আমার সাথে? ঢাকা কেন? আন্টির বাসায় বেড়াতে। আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, নীরা আর নীলা চাচাতো আর খালাতো বোন একসাথে। মানে নীরার আম্মু আর নীলার আম্মু বোন। ওহ, ভালো করেছো। কতদিন ছিল ওখানে? মাত্র 2 দিন। ভালো। আচ্ছা নিলয়, একটা প্রশ্ন করি? করো। এতে আবার জিজ্ঞেস করার কি আছে? যেমন করে বলেছো যেন সব কথা আমাকে জিজ্ঞেস করে বলে। তোমার গার্লফ্রেন্ড নেই? না, নেই। কিন্তু কেন বলো তো? সত্যি নাই? আরে হ্যাঁ। আচ্ছা, আমি আসি এখন। একটু পরে আবারও দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। একটু শান্তিতে বিশ্রামও নিতে পারলাম না। আসবো। জিনাত, বড় মামার ছোট মেয়ে, এসেই তো পড়েছো। হি। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? এই তো আছি। তুমি তো এবার ক্লাস 10-এ পড়ো না? কেন বলো তো? এমনি। তোমার গার্লফ্রেন্ড আছে? হুট করেই এমন প্রশ্ন করে বসলো। কেন? আরে এমনি। না নাই, বাজে চেহারা দেখে কেউ পছন্দ করে না। উফ, তোমার মোটেও বাজে চেহারা না। তাই নাকি? আগে জানতাম না তো। মজা করছো কেন আমার সাথে? আরে, আমি তো অন্য কেউ তা করছে না। হয়েছে। তুমি কি জানো আর 4 দিন পরে নীলাপুর বিয়ে? না তো। আজকে বিকেলে আমার খালাতো বোন এখানে আসবে। ওর সাথে খুব মজা করব আমি। তোমার বোন কোন ক্লাসে পড়ে? নীলাপুর 1 বছরের বড়। তোমার সিনিয়র, তার সাথে মজা করো। দাঁড়াও, নীলার বিয়েতে একটা পাগল ধরে তোমার শুভ কাজটাও সেরে ফেলতে হবে। তুমি সেই পাগলটা হয়ে যাও না। কি বললে শুনতে পারিনি। কিছু না, এমনি আমি আসি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। নিচে মানুষের শব্দ শুনতে পেলাম। দূরের আত্মীয়রা আজ থেকে আসা শুরু করে দিয়েছে। এখন আর বেশি মানুষ আমার ভালো লাগে না, তাই চলে গেলাম ছাদে। সন্ধ্যায় পেরিয়ে রাত হয়ে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি আর সিগারেট খাচ্ছি। মায়ের কথা খুব মনে পড়ছে, তাই একের পর এক সিগারেট জ্বালাচ্ছি। হঠাৎ ছাদে কারো উপস্থিতি টের পেলাম। সাথে সাথে সিগারেটটা ফেলে দিলাম। তাকিয়ে দেখি নীলা। আরে নীলা, তুমি এখানে? আর এমন সময়? আসলাম। কোনো সমস্যা হলে বলো, চলে যাই। আরে সমস্যা কেন হবে? এগুলো কি প্রতিদিন খাও? মানে কি কোনগুলো? আমার কাছে লুকানোর কি আছে, সব দেখেছি। ও, তোমার সামনে খেতে পারবো? মানা কে করেছে? একটা প্রশ্ন করেছি। না, সব সময় খাই না। এই তো কয়েকদিন হলো শুরু করেছি। কেন? কারো অবহেলা সহ্য করতে না পেরে। কেন জানি না, মনে হচ্ছে মায়া আমার খুব কাছেই আছে। ওর উপস্থিতি আমি অনুভব করতে পারি। মায়া আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়। এখনো এমন হচ্ছে কেন? অবহেলা মানে? বুঝিয়ে বলো। সব ঘটনা বললাম। দেখি নীলার চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো, কান্না করছো কেন? আমাকে মায়ার জায়গা নেবে? কথা দিচ্ছি, কখনো তোমাকে ছেড়ে যাব না। কয়েকদিন পরে তোমার বিয়ে, আর আজ এগুলো কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে আজ প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। দেখো নীলা, মায়ের জায়গায় অন্য কেউ সম্ভব না।
আমাকে ক্ষমা করো। এদিকে কোত্থেকে নীরা চলে আসতো। আমি সব কথা শুনে ফেলেছি। কাউকে বলো না প্লিজ। আসলে নিলয়, আমি তোমাকে প্রথম ট্রেনে দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই তো তোমার সাথে এত কথা বলতাম। এগুলো কি বলছো? সত্যি বলছি, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। দেখো, এটা কোনোভাবেই সম্ভব না। আমার আশায় থাকলে শুধু কষ্টই পাবে। প্লিজ সবকিছু ভুলে যাও। তোমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে চাই। আমি আর কিছু বললাম না। তখনই নীরা আর নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে আমার সাথে? একটু পরে ওরা দুজন কান্না করতে করতে নিচে চলে গেল। আমি আরও একটা সিগারেট ধরাইলাম। এমন সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে, এটা তো মায়া। মনে হয় স্বপ্ন দেখছি। মায়া এখানে আসবে কিভাবে? চাঁদের আলোয় মায়ের চেহারা কিছুটা বোঝা যাচ্ছে। আমার মাথায় একটা প্রশ্ন, মায়া এখানে আসবে কিভাবে? একটু পরে মায়া আমাকে ছেড়ে নিজেকে সামনে নিল। অমনি ঠাস ঠাস দিলাম দুইটা বসিয়ে। কি আপনি? কোনো কথা নাই, হুট করে জড়িয়ে ধরলেন। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম তুমি এত মজা করছো। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। আপনি ভুল ভাবছেন। আমি এখন শুধু এটাকেই ভালোবাসি। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। এগুলো কেন খাওয়া শুরু করেছো? প্লিজ নিলয়, এমন করো না। আপনি এগুলো বলার কে? এখন আমি নিজের মতো করে চলি। এমন করো না নিলয়। আমাকে একা থাকতে দিন প্লিজ। এখান থেকে চলে যান। আর কিছু না বলে সোজা দিল চার ঠোঁট এক করে। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি, আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। আমার রাগ চরম মাত্রায় পৌঁছালো। মাকে ছাড়িয়ে দিলাম আরো দুইটা ঠাস ঠাস। এবার একটু জোরে দিয়ে ফেলেছি। কান্না শুরু করে দিল। আমি আর কিছু না বলেই নিচে চলে আসলাম। ওখানে বেশিক্ষণ থাকলে মায়াকে আর দূরে রাখতে পারবো না। আমি ওর জন্য অনেক কষ্ট পেয়েছি, তাই ওকে একটু কষ্ট দিচ্ছি। নিজের রুমে সে ধপাস করে বসে পড়লাম। খুব খারাপ লাগছে, যেন থাপ্পড়গুলো আমি নিজেকে মেরেছি। কিন্তু মায়া এখানে কিভাবে আসলো? জিনাতকে ডাক দিলাম। আমাকে ডাকছিলে? এই বাসায় জিনাত নামের কেউ কি আছে? আরে রাগ করছো কেন? মায়া এখানে কিভাবে আসলো? মায়াই তো আমার খালাতো বোন, যার কথা তোমাকে বললাম। তুমি এখন যাও। কিছু লাগলে আমাকে ডাক দিও। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কি থেকে কি হচ্ছে? এখানে আসলাম একটু রিল্যাক্স করতে, আর এখানে আরো সমস্যা শুরু হয়ে যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, তাই কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল করিনি। সকালে জিনাতের ডাকে ঘুম ভাঙলো। নিলয় ভাইয়া, ওঠো, তোমাকে খেতে ডাকছি। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই টেবিলে বসে আছে। মামারা আগে খেয়ে চলে গেছে। আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। নীরা আর নীলা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। খেতে বসলাম, এমন সময় মায়ার আগমন। মায়ের ঠোঁটের এক কোণে একটু কেটে গেছে, মনে হয় কালকের থাপ্পড়ে কেটে গেছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। হালকা নাস্তা করে বাইরে গেলাম, দেখি বাইরে কিসের যেন বিচার হচ্ছে। এক কোণে দাঁড়িয়ে বিচার দেখছি। বিচার শেষে সবাই চলে গেল। তখনই বড় মামা আমাকে ডাকলো। মামা বলো। গ্রামে একটা বেশ বড় মেলা বসেছে, বিকেলে গিয়ে ঘুরে এসো। ছোট মামার বাইকটা নিয়ে যাব। এটা আবার বলতে হয় বোকা ছেলে। থ্যাঙ্কস মামা। বাবা, আমিও ভাইয়ার সাথে মেলায় যাব। তুই আবার কেন যাবি? আরে নিলয় ভাইয়া তো গ্রামের সব কিছু চেনে নাকি? ওকে, নিলয় নিজাতকে নিয়ে যেও। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আশপাশটা একটু ঘুরে দেখে রুমে চলে গেলাম। মায়ার জন্য খুব খারাপ লাগছে। আমার হয়তো এমন করাটা ঠিক হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলাম। কিছুক্ষণ পরেই জিনাতের ডাক। বলো। কি বলবো? রেডি হও, যাবে না? এখনই? আর শোনো, মায়া আপুর সাথে যাবে। কেন? উনি আবার কেন যাবে? আরে একা একা ঘুরতে ভালো লাগে নাকি? ওকে, রেডি হও, আমি আসছি। ওকে, বাই। জিনাত চলে গেল। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি জিনাত আর মায়া আগের থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মায়াকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে হচ্ছে মায়ার এই মায়াতেই হারিয়ে যাই সারা জীবনের জন্য। এই নিলয় ভাইয়া, হাঁ করে আছো কেন? মশা ঢুকবে তো মুখে। হ্যাঁ, নিজেকে সামলে কিছুটা লজ্জা পেয়ে। এতক্ষণ লাগে রেডি হতে? বাজে একটা হাসি দিলাম। হাসি বাদ দিয়ে চলো। বাইকটা বের করলাম। বসো। যে জিনাত আমার সাথে বসতে যাবে অমনি। জিনাত, তুই পেছনে বস। কেন? আমি আগে কখনো কারো বাইকের পেছনে উঠিনি তো, তাই। ওকে। এই প্রথম মায়া আমার বাইকের পিছনে বসলো। অন্যরকম একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। মায়া উঠেই আমাকে জড়িয়ে ধরে বসলো। আমার কিছুটা অস্বস্তি লাগছিল, তাই একটু নড়ে চড়ে বসলাম।
তারপরে 3 জন মিলে মেলায় গেলাম। গ্রামের মেলা খুব ভিড়, অনেক বড় মেলা, অনেক দোকান। মায়া আর জিনাতের মুখে বিজয়ের হাসি। ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা খুবই খুশি। আমারও ভালো লাগছে। প্রথমেই ওরা একটা কসমেটিক্সের দোকানে দিয়ে গেল, আর কি করার পিছনে পিছনে গেলাম। দোকানটা দেখতে খুব সুন্দর লাগছে। ওরা যে যার মতো কসমেটিক নিচ্ছে। আমার চোখ গেল নীল কাচের চুড়ির দিকে। মায়ের হাতে খুব মানাবে, চুড়িগুলো নিয়ে নিলাম। দেখে মায়া আমার দিকে তাকিয়ে আছে। জিনাত কেনাকাটায় ব্যস্ত। আমি আর পারছি না বলে মায়ের হাত ধরে চুড়িগুলো পরিয়ে দিলাম আর চোখে ইশারায় করে সরি বললাম ওই দিনের ঘটনার জন্য। মায়ের দিকে তাকিয়ে দেখি চোখ মুখে হাসির ছাপ। ওর মুখে হাসিটা খুব মানিয়েছে। আমি আবারও ওর প্রেমে পড়ে গেলাম। আরো অনেক কেনাকাটা করলাম। মায়াকে না দেখিয়েই একটা পায়েল কিনলাম। আমার খুব শখ নিজের হাতে মায়াকে পায়েল পরিয়ে দিব। বাড়ির সবার জন্য অনেক কিছু কিনলাম। মেলা থেকে বেরিয়ে আসবো এমন সময় কিছু বকাটে মায়া আর 3 জিনাতকে নিয়ে বাজে মন্তব্য শুরু করলো। এই যে মামুনির ভাইয়া, তোমার দুলাভাই এখানে, বোনদের দিয়ে যাও। তুমি বাসায় চলে যাও বাবু, তোমার বোনদের আমরা বাসায় দিয়ে আসবো। এবার আমার রাগ চরম মাত্রায় পৌঁছে গেল। জিনাত, বড় মামাকে ফোন দাও, আমি আসছি। আরে তুমি কোথাও যেও না, আমি আব্বুকে ফোন দিচ্ছি। চুপ করো, আমার সামনে তোমাদের নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমি সহ্য করব না। নিলয় তুমি যেও না প্লিজ। আমি কিছু না বলে বখাটেগুলোর দিকে যাচ্ছি। দেখো দেখো, শালাবাবু আমাদের কাছে আসছে। শালাবাবু আবার রাগ করলো না তো? না, রাগ করবে কেন? বাবুটা আবার রাগ করতে পারে নাকি? আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। এখনো সময় আছে, ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে সম্মানের সাথে চলে যান। যদি না যায়? আর কিছু বললাম না, ধুম ধুম করে বসিয়ে দিলাম 2টা। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। এটা দেখে ওরা কিছুটা ভয় পেয়ে গেল। আরও একটা বখাটে এগিয়ে আসলো আমার দিকে। আমিও কম চাই কষ্টে দিলাম ঠুস করে জায়গা মতো একটা লাথি। এটাও কুপকাত। এবার সবাই একসাথে আসলো। সবাইকে একের পর এক ঠুস ঠাস দিতে লাগলাম। আমিও 2-1টা খাচ্ছি, কিন্তু বখাটেগুলোকে অনেক মার দিচ্ছি। এমন সময় পিছনে কিছু শব্দ শুনলাম। পিছনে তাকাতেই আমি অবাক, দেখি একটা বখাটে ছুরি দিয়ে আমাকে আঘাত করার সময় মায়া ছুরিটা ধরে ফেলেছে। মায়ের হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে। মায়া চিৎকার করছে, বুকে চিনচিন ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে মায়ের না, আমার হাত কেটে গেছে। এমন সময় অনেকগুলো লোক এসে বখাটেগুলোকে খুব মারছে। আমার আর বুঝতে বাকি রইল না ওনারা আমার লোক। আমি দ্রুত মায়াকে নিয়ে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে আমার। তুমি কেন এমন করতে গেল কেন? তোমার যদি কিছু হয়ে যেত? আমার কিছু হলে কি হতো, কিন্তু তুমি এটা কেন করলে? তোমার কিছু হলে সেটা আমার কাছে আরো বেশি কষ্টের হতো। পাগলামোর একটা সীমা আছে, এরকম আর কখনো করবা না। চলে আসলাম হাসপাতালে। ডাক্তার সাহেব, ওকে একটু দেখেন। একটু পরে। আমি রক্তের গ্রুপ A পজিটিভ, আমি রক্ত দিব। ওকে, চলুন। তারপর মায়াকে রক্ত দিলাম। একটু পরে ডাক্তার সাহেব আমার হাত ব্যান্ডেজ করে দিল। ওনাকে চাইলে এখনই বাসায় নিয়ে যেতে পারেন, কিন্তু ওনাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না কয়েকদিন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। সবাই খুব চিন্তিত হয়ে আছে। আমি সবাইকে বলে দিলাম চিন্তার কোনো কারণ নেই। মায়াকে ওর রুমে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। এখন নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। আমার জন্যই এরকম হলো। কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর মায়ের রুমের দিকে গেলাম। আসবো? এতে আবার জিজ্ঞেস করার কি আছে? ব্যথা কি একটু কমেছে? একটু কমেছে। রাতে ওষুধ খেয়ে একটু ছাদে এসো। কেন বলো তো? থাক, আসতে হবে না, আমি গেলাম। আরে আমি তো মজা করছিলাম, রাগ করো কেন? ওকে এসো, কিন্তু আমি গেলাম। একটু এদিকে আসো তো। কি? আরো কাছে আসো, একটা কথা বলবো। বলো। এটা কি করলা? চোখে কম দেখো নাকি? এখন থেকে মনে হয় আর দেখবই না। কেন দেখবে না? এমনি। মায়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। মায়ের লজ্জায় মাথা নিচু করলো। মায়ের রুমটা আমার রুমের পাশাপাশি হওয়ায় সুবিধাই হয়েছে। আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছি। খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। একটু পর জিনাত খাওয়ার জন্য ডাকলো। খাওয়া শেষ করে মায়ের খাবারটা মায়ের রুমে দিয়ে আসতে বললাম। একটু পরে মায়ের রুমে গেলাম। কি করছো? কিছু না। আমাকে মিস করছিলে? না তোমাকে কেন মিস করব? তাহলে যাই। আমাকে যখন মনেই করো না, তাহলে আর এখানে থেকে কি হবে? একটু ভাব নিয়ে আমি। আরে রাগ করছো কেন? আমি তো তোমার কথাই ভাবছিলাম। তাহলে মিথ্যা বললে কেন? আরে এমনি। এখন হা করো দেখি। না, আমি খাবো না। বাচ্চাদের মতো পাগলামো করো না তো। মায়াকে আবার খাইয়ে সাথে ওষুধ খাইয়ে দিলাম। আমি একটু পরে আসছি। ওকে। আমি আমার রুমে চলে গেলাম। একটু বিশ্রাম নিয়ে নিলাম। এখন ছাদে যাওয়া যাবে না, সবাই এখনো ঘুমোয়নি। কিছুক্ষণ পরে মায়ের রুমে গেলাম। গিয়ে দেখি মোবাইলে ভিডিও দেখছে। চলো এখন। কোথায়? কোথায় মানে? বলেছিলাম না ছাদে যাব। না, আমি যাব না। কেন? যাব না মানে জোর করে নিয়ে যেতে হয়, এটা কি কারো জানা নেই? ওহ, বুঝেছি।
কচু বুঝেছ। আমি আর কিছু না বলে মায়াকে কোলে তুলে নিলাম। কি করছো? চুপ করো তো, একটা আটার বস্তা। কি? আমি আটার বস্তা? এই তা নয় তো কি। তাহলে আমাকে কোলে নিতে হবে না। আরে বাবুটা রাগ করো কেন, আমি তো মজা করছিলাম। অনেক মজা করা শিখে গেছো। ছাদে চলে আসলাম। ছাদের এক কোণে একটা দোলনা আছে, ওটা নিয়েই বসলাম। এখন প্রায় মধ্যরাত, গ্রাম পুরো নিস্তব্ধ। পূর্ণিমা রাত, তাই মায়ের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে। চাঁদের আলো সোজা মায়ের মুখে পড়েছে, অপসরী লাগছে পুরো। আমি ফিদা, বারবার ওর প্রেমে পড়ছি নতুন করে। এই, এভাবে তাকিয়েছো কেন? কিছু বললাম না, আসলে আমার ধ্যান মায়ের কোথায় নেই। এই নিলয়, কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ, এমন তোতলাচ্ছ কেন? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার প্রেমে পড়ে যাচ্ছি বারবার। হয়েছে, এখনো প্রপোজ করলো না, আবার কথা। আমিও কম চাই কিসে, হাঁটু গড়ে কিছুটা ফিল্মি স্টাইলে। ওহে মায়াপরি, হবে কি আমার প্রতিদিন মধ্যরাতে খোলা রাস্তায় হাঁটার সঙ্গী? হবে কি আমার সাথে বৃষ্টিতে ভেজার সঙ্গী? দিবে কি তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ? দিবে কি তোমার সুইট সুইট দুইটা বাবুর আব্বু হওয়ার সুযোগ? নিবে কি আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব? নিবে কি আমার জীবনটাকে তেজপাতা করার সুযোগ? করবে কি সারা জীবন সাথে থাকার ওয়াদা? মেলায় কেনা পায়েলটা বের করে বললাম, নেব তোমার জীবন তেজপাতা করার দায়িত্ব, কখনো তোমাকে ছেড়ে যাব না। কিছুটা অশ্রুমিশ্রিত কণ্ঠে মায়া বলল, পাগলি মেয়ে, কান্না করছো কেন? আজ খুব খুশি লাগছে, তাই চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি মায়ের পায়ে পায়েলটা আমার পায়ের উপরে দিয়ে পায়েলটা পরিয়ে দিলাম। মায়ের দিকে তাকিয়ে দেখি মুখে হাসি আর চোখে পানি। আর কিছু বললাম না, দোলনায় বসে পড়লাম। মায়ের আমার কাঁধে মাথা রাখলো, অন্যরকম অনুভূতি হচ্ছে, যা বলে বোঝানো যাবে না। কতক্ষণ ধরে বসে আছি বোঝা মুশকিল, কেননা মায়ের সাথে থাকলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না। মায়ের দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। উফ, মায়ের ঘুমন্ত চেহারা যা লাগছে, আমার তো ইচ্ছে করছে সারা জীবন এভাবেই ওর এই মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকি। আরো কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে মায়ের কপালে একটা চুমু দিলাম। এতে মায়া কিছুটা নড়ে ওঠে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক রাত হয়েছে, তাই মায়াকে কোলে তুলে ওর রুমে দিয়ে শুয়ে দিয়ে আসলাম। এবার খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে হালকা ভাবে ছাড়িয়ে আমার রুমে চলে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। খুব শান্তি লাগছে আজ। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমি অবাক, আরে আপু আসলো কিভাবে? মনে হয় স্বপ্ন দেখছি, তাই আবারও ঘুমিয়ে পড়লাম। এই নিলয়, আবার ঘুমিয়ে পড়লি কেন? আর একটু ঘুমাই না। না, এবার উঠ। আরে এটা তো সত্যি আপু, তুই এখানে কিভাবে? তোকে সারপ্রাইজ দিতে। আব্বু আম্মু এসেছে? সবাই এসেছি। ওকে নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি আব্বু আম্মু মামা মামি আর নানু সবাই মিলে কথা বলছে। আরে নিলয়, এদিকে আয়। আসছি। তা নানু আসা কেমন লাগছে? ভালো। ওহ, যা নাস্তা করে নে। আরে আজকে তো নীলার হলুদ, অনেক ময়দা সুন্দরী দেখতে পাবো আজ। মায়ের জন্য কিছু খাবার নিয়ে মায়ের রুমে চলে গেলাম। দেখি পাগলিটা এখনো ঘুমোচ্ছে, গুটি সুটি মেরে শুয়ে আছে। একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে ওর মুখটা। ভোরের হালকা আলো মায়ের মুখে পড়ায় মায়াকে আরো সুন্দর লাগছে। ওর কাছে গেলাম, এই মায়া উঠো, সকাল হয়ে গেছে তো। আর একটু ঘুমাই না। না, এখন উঠো, কিছু খেয়ে নাও, ওষুধ খেতে হবে। দেখ, এত শাসন ভালো লাগে না। ভালো না লাগলেও মানতে হবে। এখন ফ্রেশ হয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি। ঘুমের 14টা তো বাজিয়ে দিলে। আপু এসেছে। কি? রুই এখানে এসেছে? মহারানী এবার ওঠেন, আপু দেখলে আমাকে খেপাবে। উঠছি। এরপর মায়া ফ্রেশ হতে চলে গেল। আমি বসে আছি। মায়ের হাত তো এখনো ঠিক হয়নি, যেহেতু আমাকে বাঁচাতে গিয়ে এমন হয়েছে, তাই বাসার সবাই ভেবেছে আমি এজন্যই ওর এত খেয়াল রাখছি। মায়াকে আসলো, অন্যরকম লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। এই নিলয়, আমার হুঁশ নেই। এই নিলয়, কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে ধাক্কায় ধ্যান ভাঙলো। এত দূর? আসলে আপু হয়েছে কি, আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। হঠাৎ করেই আপু চলে আসায় ওদিকে মায়াও লজ্জায় শেষ হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। নীলার সাথে সাথে তোদের শুভ কাজটাও সেরে ফেলবো নাকি? দেখ কি যে বলিস, এগুলো মায়াকে খাইয়ে দিস। আমি গেলাম, আপুর কথায় আমি পুরো লজ্জায় শেষ। কি রে রুই, কেমন আছিস? তোরা কেমন আছিস? তোরা মানে? কথা ঘুরিয়ে আর লাভ নেই, এদিকে আসো, খাইয়ে দিই। তা কিভাবে কি হলো একটু খুলে বলতো। আসলে হয়েছে কি? আরে এত লজ্জা পাওয়ার কি আছে? আমিই তো, আমার কাছে কিসের লজ্জা? তারপর সব বললাম। যাক, শেষ পর্যন্ত আমার পাগল ভাইটার জন্য একটা পাগলি পাওয়া গেল। যা, কি যে বলিস। তোর এত লজ্জা আসছে কোথা থেকে? কেন, তোর লাগবে নাকি? লাগলে কিনে আনা যাবে। আমার এত দরকার নেই। শোন,
বিয়ের পর কিন্তু আমি তোকে খুব চালাবো। আমি কিন্তু তোর পিচ্ছি ভাইটাকে খুব শাসন করব। তোর বর তুই যা ইচ্ছে করিস, তোকে জ্বালানো আমার অধিকার। ওরে আমার জ্বালানোর মানুষ রে, এদিকে আসো, তোমাকে একটু আদর করে দিই। এদিকে দুপুর হয়ে গেল, দরজায় নক। আসবো। আসো। খেতে আসো, সবাই বসে আছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি আসো, আমি গেলাম। ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখি সবাই বসে আছে। আরে নিলয়, তোমার এত দেরি কেন? একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই আর কি। ও, বসো এখন। খাওয়া শেষ করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে চলে গেলাম। গিয়ে দেখি মায়ের রুমে নেই। বাথরুম থেকে শাওয়ারের শব্দ আসছে, তাই কিছুক্ষণে বসলাম। একটু পরে মায়া বেরিয়ে আসলো। এটা আমি কি দেখছি, একদম অপসরে লাগছে। মাত্র শাওয়ার নেওয়ায় চুল থেকে পানি পড়ছে। এটা মায়ের সৌন্দর্য আরো কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করছে, আমাকে হয়তো খেয়াল করেনি। কোমর পর্যন্ত চুল থাকায় চুলের পানিতে কোমর কিছুটা ভিজে গেছে। আমি তো চোখই ফেরাতে পারছি না, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। শুধু পিছন থেকে জড়িয়ে ধরলাম। এরকম হঠাৎ করে জড়িয়ে ধরায় মায়া কিছুটা নড়ে উঠলো। আমি সোজা মায়ের চুলে নাক গুজে ওর চুলের ঘ্রাণ নেওয়া শুরু করলাম। পাগল করার মতো ঘ্রাণ। মায়া কিছু না বলে চোখ বন্ধ করে আমার স্পর্শ অনুভব করছে। এমন সময় কারো কাশি শব্দে ধ্যান ভাঙলো। আমি তাড়াতাড়ি মায়াকে ছেড়ে দিলাম। আরে এটা তো আপু, আমি তো লজ্জায় শেষ। এভাবে দরজা খোলা রেখে রোমান্স করা ঠিক না। আমার জায়গায় অন্য কেউ এসে পড়লে তোর সমস্যা হয়ে যেত। আমরা দুজনেই লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে আসি। আমি পাশ কাটিয়ে চলে গেলাম রুম থেকে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। অনেক মেহমান চলে এসেছে ইতিমধ্যেই। রুম থেকে বের হয়ে নিচে যাব, এমন সময় দেখি নিশাদ জিনাতের সাথে কথা বলছে আর দুষ্টুমি করছে। আমি আমার ব্যাগ থেকে চকলেট নিয়ে নিচে নামলাম। আমাকে দেখে কেমন ভাবে যেন তাকিয়ে আছে, হয়তো আমি এখানে ভাবিনি। আরে নিলয় ভাইয়া, তোমার ব্যাপারেই কথা বলছিলাম, আসো এখানে বসো। আমার ব্যাপারে মানে? আমার ব্যাপারে আবার কি কথা? না না, কিছু না। ও, এখনো নিশা আমাকে এখানে মেনে নিতে পারছে না মনে হয়। নিশু, তোকে যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এটাই সেই নিলয় ভাইয়া। নিশা মায়ের দিকে একটু কিভাবে যেন তাকিয়ে আমার দিকে তাকালো। তুমি এখানে কিভাবে? এই নে, নিশার হাতে চকলেট ধরিয়ে দিলাম। আমার প্রশ্নের উত্তর কে দিবে? আরে বাবা, বলছি। বলো। এটা আমার নানুর বাসা। ও, এতক্ষণে বুঝলাম। কিন্তু জিনাতের গুলো কি বললো? কি বললো? ওর নাকি আমার জিনিসের দিকে নজর। মানে কি নিশু, তোর জিনিস মানে? মানে আমি তো নিলয়কে ঢাকা থাকতেই। কথাটা পূর্ণ করলো না আর আমাকে একটা চোখ মারলো। এটা তুই কি বলছিস? কেন, কানে কি কম শুনতে পাস নাকি? ডাক্তার দেখাস। দেখ, এটা মজা করার বিষয় না। আমি মজা কোথায় করছি? তুই তো একটা পিচ্চি মেয়ে, মাত্র ক্লাস 6-এ পড়ছিস। কেন, ক্লাস 6-এ পড়লে কি সমস্যা? দেখ নিশু, নিলয় ভাইয়াকে তুই ছেড়ে দে। তুই ছেড়ে দে। না তুই। আমি বোকার মতো দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছি, কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, নিলয় ভাইয়াকে জিজ্ঞাসা কর, যাকে চুজ করবে অন্যজন স্বেচ্ছায় ছেড়ে দেবে। রাজি। আচ্ছা নিলয় ভাইয়া, একটা প্রশ্ন করি। তুমি আবার আমাকে জিজ্ঞেস করেও প্রশ্ন করো? বাহ, ভালো। তা করো, কি প্রশ্ন? আচ্ছা, তোমাকে যদি আমার আর নিশার মধ্যে কাউকে চুজ করতে বলা হয়, তাহলে কাকে বেছে নেবে? আরে এটা কি রকম প্রশ্ন? আরে বলো তো। আমি অবশ্যই আমার পিচ্চু শালিটাকে চুজ করতাম। মানে কি নিলয় ভাইয়া, শালি মানে? না না, কিছু না, বাজে একটা হাসি দিলাম। কিছু তো। তুমি নিশুকে শালি বললে কেন বলো তো? আরে এমনিতেই। আসলে নিলয় ভাইয়া, হয়েছে কি, জিনাত তোমাকে পছন্দ করে, সেটাই আমার কাছে বলছিল। এখন তোর মজা করতে ইচ্ছে করছে না? আরে মজা না, সত্যি। জিনাত নিশা যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ, আসলেই। তুতলাচ্ছ কেন? না কিছু না, গেলাম। আরে আজব তো। আরে নিলয় ভাইয়া, তুমি একটা বুদ্ধু, এই জন্যই হয়তো আপু তোমাকে পছন্দ করে না। এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস? আরে জিনাত আমার কাছে বলেছে যে তোমাকে নাকি ওর খুব ভালো লাগে। কি করিস? আরে হ্যাঁ বাবা, কি বলছি আমি তাহলে? এই, আমি তোর বাবা কিভাবে? আরে ওটা তো এমনিতেই বললাম। এখন চল মায়ের রুমে যাই, কতক্ষণ ধরে আমার জানটাকে দেখি না। তুমি শুধু আমার সামনেই বলতে পারো সব। চল এখন। চলো। দুজনে মায়ের রুমে গেলাম। গিয়ে দেখি আপু আর মায়া কথা বলছে। আসতে পারি? ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম। বাহ, এত উন্নয়ন! ভেতরে এসে আসবো কিনা জিজ্ঞেস করছিস? আয় এখানে বস। আপু, তোমার হাত এখন কেমন হয়েছে?
আর কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ও হুম। তা আজ রাতের জন্য কত কেজি আটা এনেছিস? শয়তান, কুত্তা, বিড়াল, ছাগল, গরু, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি। আরে বকছিস কেন? কি বলিস এগুলো? এই নিশা, চলো আমরা নিচে যাই। মনে মনে আপুকে অনেকগুলো ধন্যবাদ দিলাম। এরপর আপু আর নিশা চলে গেল। মায়াপরি, বলো। দুপুরের কাজটা ঠিক হয়নি জানি, তাই সরি। সমস্যা নেই। তোমাকে অসম্ভব সুন্দরী লাগছিল, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। দেখ কি যে বলো। রাতে কি শাড়ি পরবা? রুহি পরিয়ে দেবে বলেছে। এখনই এত মিল হয়ে গেছে, না জানি বিয়ের পরে তোমরা দুজন আমার কি অবস্থা করো। কি আর করব। আচ্ছা আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছ? নিজের রুমে গেলাম, একটু পরে আবার মায়ের রুমে চলে আসলাম। এটা নাও। কি এটা? খুলেই দেখো না। আরে এটা তো একটা শাড়ি। আজ রাতে এটা পরবে। আর এগুলো নীল কাচের চুড়ি ধরিয়ে দিলাম অনেকগুলো। ওরে বাবারে, এত কিছু তাও আমার জন্য? কেন, এখানে কি আরো কেউ আছে নাকি? না তা তো নেই। আরে শোনো। আরো কিছু শোনাবে? বলো শুনি। কাজল দিয়ে চোখে টানা দেবে, আর নীল আইশ্যাডো থাকলে পরবে। বাহ, তুমি এত কিছু কিভাবে জানো? আমার আগে আরো কত মেয়েকে পটিয়েছো। কি তুমি আমাকে সন্দেহ করছো? যাও, লাগবে না তোমার সাজা। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এটা মজার ব্যাপার হলো নাকি? তোমার সাথে সব করার আমার অধিকার আছে। তা তো অবশ্যই, নয়তো আমার কি পৃথিবীতে থাকা হবে নাকি? গুড বয়। তুমি কি পরবে? তুমি কি পড়তে বলো? নীল পাঞ্জাবি আছে তোমার? আছে তো। তাহলে ওটাই পরবে। আর খবরদার, যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো তোমার একদিন কি আমার যতদিন লাগে। কি যে বলো, আমার ঘাড়ে কয়টা মাথা? এরকম ভয় পাবা সব সময়, বুঝলে? যথা আজ্ঞা মহারানী। আচ্ছা একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তুমি রেডি হওয়া শুরু করো। তোমাদের তো আবার 3-4 ঘন্টার আগে রেডি হওয়া সম্ভব না। তুমি কিন্তু পেকে যাচ্ছ। গেলাম আমি। চলে আসলাম মায়ের রুম থেকে। নিচে গিয়ে দেখি সবাই খুব ব্যস্ত। আমিও মামাদের সাহায্য করা শুরু করলাম। বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক বড় বাড়ি, তাই অনেক সুন্দর লাগছে। চারিদিকে নানা রঙের বাতি। প্রায় সব কাজ গুছিয়ে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পরে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই রেডি হতে গেলাম। রেডি হতে আর কতক্ষণ, আমাদের তো আর আটা ময়দা মাখতে হয় না। নীল পাঞ্জাবিটা পরলাম, আয়নার সামনে গিয়ে দেখলাম বাহ, আমি দেখতে খারাপ না। রেডি হওয়া শেষ, মায়ের রুমের দিকে গেলাম, নক দিলাম। ড্রেস চেঞ্জ করছি। ও দরজা খুলো। টপেরই শয়তান, খুব শখ হয়েছে না তোর? আরে না না, আমি তো একটু দেখতাম আর কি। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আমি গেলাম, আমার দেখার শখ মিটে গেছে। চলে গেলাম নিচে, বাকি কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম। কাজ শেষ করে বসে আছি, একটু পরে কেউ সিঁড়ি দিয়ে নামছে। আরে এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি। না, মনে হয় পরি এসেছে, আমাকে নিয়ে যাবে না তো? আরে পরিটা তো আমার দিকেই আসছে। আমি হা করে তাকিয়ে আছি। এই নিলয়, কারো ডাকে আমার ঘোর কাটলো। প্লিজ আমাকে নিয়ে যাবেন না, আমি মায়াকে ভালোবাসি। প্লিজ ওর কাছ থেকে আমাকে নিয়ে যাবেন না। আরে কি আবল তাবল বলছো? আবল তাবল না, আমি জানি আপনি পরি, আমাকে নিবেন না। তোমার কি শরীর খারাপ নাকি? আরে না, তোমাকে একদম পরীর মতো লাগছে, তাই ভাবলাম আমাকে আবার পরীর দেশে নিয়ে চলে যাবে না তো? মজা করছো আমার সাথে? এত খারাপ দেখাচ্ছে আমাকে। আরে সত্যি তোমাকে একদম অপসরে লাগছে। যাও, তুমিও না। আমি ওর যাওয়া দেখছি। আসলে আজকে মাকে দারুণ লাগছে, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আমার দেওয়া নীল শাড়িটা, সাথে 2 হাতে অনেকগুলো কাচের চুড়ি, আর সবচেয়ে দুর্বল জায়গা যেটা আমার বারবার পরাজিত করে মায়ের চোখ, চোখে কাজল দিয়ে টানা দেওয়া, সব মিলিয়ে একদম পারফেক্ট। আমি তো মায়ের কথা ভাবতে ভাবতে বিভোর। আরে নিলয় ভাইয়া। কে? কিছুটা অপ্রস্তুত ভাবে আমি, না কিছু না। ভালো লাগছে, মনে রাখার জন্য বলে দিলাম। না খুব ভালো, এবার খুশি? কিছু না। চলো। জিনা তুমি আসো। অনুষ্ঠান চলে গেলাম, গিয়ে খেলাম আরেক ধাক্কা। চারিদিকে এত ময়দা সুন্দরী, আগামী 1 মাস আর রুটি খাওয়া যাবে না। আমার চোখ আটকে রয়েছে এক জায়গায়, সেটা মায়ের দিকে। যা লাগছে কি আর বলবো, তাকিয়ে আছে মায়ের দিকে। ইচ্ছে করছে কালকেই মাকে বিয়ে করে ফেলি, সেটা তো আর এখন সম্ভব না। আপুকে বিয়ে না দেওয়ার আগে আমি কিভাবে বিয়ে করি? হঠাৎই কারো ধাক্কায় ধ্যান ভাঙলো। এই কে? এত ধ্যান করে থাকিয়ে থাকার কি আছে? তোর কাছ থেকে পালিয়ে যাচ্ছে না তো? সবাই কি ভাববে? আমার জিনিস আমি দেখব। ওই বিড়বিড় করে কি বলছিস? না কিছু না, কিছুটা অপ্রস্তুত হয়ে আমি। মায়ার থেকে চোখ ফেরাতে পারছিস না, ঠিক তো? একদম। দেখতে হবে ভাবিটা কার। একদম অপসরে লাগছে। তোর লজ্জা করছে না বড় বোনের সামনে এগুলো বলতে? আরে ধ্যাত, আমার আবার কবে থেকে লজ্জা পাওয়া শুরু হলো? তাও ঠিক কথা। মায়াকে কি তুই সাজিয়ে দিয়েছিস? আমি। তোকে এতগুলা থ্যাঙ্কস রে। হয়েছে। যাই হোক, দেখতে দেখতে অনুষ্ঠান ভালো মতোই চলছে। অতঃপর জিনাত আর নিশার আগমন। আরে নিলয় ভাইয়া, তুমি হলুদ নিবে না?
না, আমার ইচ্ছা নাই। না, তুমি চলো, আমার সাথে হলুদ নেবে। না, তুমিও যাও। না, তোমাকে যেতেই হবে। এই জিনু, তোর সাথে কেন যাবে? তো কার সাথে যাবে? আমার সাথে অবশ্যই। না, আমার সাথে যাবে। না, আমার সাথে। ওকে, নিলয় ভাইয়াকে জিজ্ঞাসা করি। কর। নিলয় ভাইয়া, তুমি কার সাথে যাবে বলো? বলো বলো। আমি একাই যাব, নয়তো কারো সাথে যাব না। কেন? এমনি। ধ্যাত, চলো তো নিশু। তুই যা, আমার নিলয় ভাইয়ের সাথে কথা আছে। তোর আবার কি কথা? তুই যা তো। জিনাত চলে গেল। নিলয় ভাইয়া। এই নে, চকলেট দিলাম 2টা। নিশার জন্য সবসময় চকলেট পকেটে রাখি, একমাত্র শালি বলে কথা। দাও। আর শোনো। বল। আপুর দিকে ওইভাবে তাকিয়ে থাকো কেন? কেউ দেখলে কি ভাববে বলো তো? কি করব তুই বল, তোর আপুকে থেকে চোখই ফেরাতে পারছি না। ও, এই ব্যাপার। কিন্তু এভাবে হা করে তাকিয়ে থাকলে কেউ দেখলে মানুষ কি ভাববে তুমিই বলো। সেটাও কথা, তবে দেখা যাবে, চল এখন। চলো। অনুষ্ঠান শেষে নিজের রুমে চলে আসলাম। অবাক করার বিষয়, নীরাকে একবারও আমার সামনে দেখলাম না। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কি করব, আমি তো একজন, কতজনকে ভালোবাসা চাই। পরে সরি বলে দিব। রুমে এসে মায়ের কথা ভাবছি, দেখি একটা কল করে। টুট। হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? কি বলবো? যা বলার জন্য কল দিয়েছো সেটা বলবে। আমি তো আমার মায়াপুরের কণ্ঠস্বর শুনতে কল দিয়েছি। তাহলে শোনো, আমি রুই কথা বলছি, তুমি বসে বসে শোনো। কি, আপু তোমার সাথে? আমার কিউটি পাইতে নিজের ভাবিকে ছাড়া থাকতে পারে বলো? দে দে, আমার কাছে দে। নে। কি ব্যাপার, এত রাতে কল দিয়েছিস যে? একটুও থাকতে পারিস না মায়াকে ছাড়া? না আপু, মানে নাকি কিছু না। এখনই এই অবস্থা, বিয়ের পরে তো বইয়ের আঁচল ধরে রাখবি। হ্যাঁ, তুই কি যে বলিস। এখন কি আরো কথা বাকি আছে নাকি শেষ? কথা বলতে দিলি কখন? কি, আমি তোকে কথা বলতে দিই না? না, তুই তো আমার সুইট আপু, তুই না দিলে কে দিবে? আর পাম দিতে হবে না। মায়া এই নেই। বলো। কি বলবো, ঘুম আসছে না। কেন, কি হলো আবার তোমার? না, সেরকম কিছু না, কিছু দিলে ঘুম আসবে। কি কিছু? আরে ওই যে প্রথম দিন দিলে। যা, কি বলো? রুই আমার সাথে। আমি কিছু জানি না, এখনই দিবে। ফোন দিলেই হবে তো। চালিয়ে নিব। দুষ্টু একটা। একটু দেরি করো, একটু ব্যালকনিতে গিয়ে দিচ্ছি। দাও। শুনতে পাইনি। আবারও শুনতে পাইনি। কি, রাখলাম, বাই। আরে রাগ করছো কেন বাবু, আমি তো মজা করছিলাম। আচ্ছা রাখি, এখন রুহি আবার কি না কি ভাববে। আপু আবার কি ভাববে? তবুও। ওকে বাই। এখন ভালো লাগছে, সারাদিন অনেক কাজ করেছি। যাই হোক, একটু ঘুমিয়ে নেই। ঘুমিয়ে গেলাম, সকালবেলা ফোনে ঘুম ভাঙলো। হ্যালো। এখনো ওঠোনি? না, আর একটু পরে উঠবো। ওকে, ঘুমাও আর তাড়াতাড়ি ওঠো। কেন, কিছু দরকার? না, তেমন কিছু না, একটু ডক্টরের কাছে যেতাম। ডাক্তারের কাছে কেন, কি হয়েছে তোমার? আরে হাত তো প্রায় ঠিক হয়ে গেছে, তাই দেখতে যেতাম আর কি। ও, আজ তো বিয়ে, আমরা বিকেলে যাব। ওকে, ঘুমাও আরো। বাই। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে জিনাতের ডাকে ঘুম ভাঙলো। হ্যাঁ, এত স্বাদের ঘুম আমার। নিলয় ভাইয়া ওঠো, খাবে না? তুমি যাও, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। হালকা নাস্তা করে হালকা কাজে লেগে গেলাম। বিয়ের অনুষ্ঠান বলে কথা, কাজ না থাকলেও কাজের অভাব হয় না। মায়ের রুমে গেলাম কিছুক্ষণ পরে। আসবো? আয়। তুই আবার বলেও কারো রুমে যাস? আগে জানা ছিল না রে। ভেরি পানি, কিন্তু আমার হাসি আসলো না। তা কি মনে করে? আচ্ছা, চলে যাচ্ছি। আরে রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। তুই কি জানিস না এই রুমে কেন আসি আমি? তা কি আর আমার অজানা? সেটাও কথা। যে জন্য আসা। বল। এদিকে আয় একটু। মায়াকে সুন্দর করে সাজাবি আজ। কালকের সাজ সুন্দর হয়নি? হবে না কেন, দেখতে হবে না বোনটা কার? হয়েছে, আর পাম দিস না তো। রাখ তোর হাসি। রাখলাম, যা বললাম মনে যেন থাকে। আমাকে ট্রিট দিবে কে? আমি দিব, কিন্তু তোর বিয়ের পরে। কেন বিয়ের পরে কেন? তোর জামাইকে দিয়ে বিল দেওয়াবো। দাঁড়া, তোর বিল দেওয়ানো ছোটাচ্ছি। আমাকে আর পায়েকে। রুমে চলে আসলাম। একা একা ভালো লাগছে না, এমন সময় জিনাত আর নিশার আগমন। কি করছো নিলয় ভাইয়া? এই, তোর এত কিছু জানার কি দরকার রে? আমি জিজ্ঞেস করলে তোর কি? জানিস না আমার কি? আরে যখন দেখি তখনই ঝগড়া করো কেন তোমরা? না, কিছু না, এমনি। আর ঝগড়া করবে না, ঝগড়া করা ভালো না। তো এখন কি মনে করে তোমরা রেডি হবে না?
সেই জন্যই তো তোমার কাছে আসা। মানে কি? কে কালার ড্রেস পরবে? আমার একটা কালার যেটা সামনে আছে সেটাই। আরে বলো তো। নেভি ব্লু শার্ট পরবো। ওকে বাই এখন। আরে কিছুই তো বুঝলাম না। তুমি বুঝবে না, নিলয় ভাইয়া বুদ্ধু। চলে গেল ওরা দুজন। আমি দিলাম মায়াকে ফোন। চিরসাথী পথ চলা